বাবাকে দেখলে আর এই কষ্টটা থাকবো না। যাত্রী ঠাসা বগি আর ডেক ভর্তি করে বাড়ি পানে ছুটছে ট্রেন লঞ্চ। ভোগান্তি হলেও উচ্ছ্বসিত ঘরমুখী মানুষ। মহাসড়কে গাড়ির চাপ আছে, যানজটও। آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر। আল্লাহ দরবারে হাজিরা, পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। রোববার মিনায় ফিরে পশু কোরবানি করবেন হাজিরা। হাটে হাটে দরদামের ব্যস্ততা। শেষ সময় ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা। পড়তি দামে পশু কিনতে পেরে খুশি, লোকসানের হিসাব করছেন বিক্রেতারা। ৭৪-এর মতো দেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র চলছে, কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বললেন বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। যাত্রী ঠাসা বগি আর ডেক ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ। মহাসড়কে গাড়ির চাপে কিছুটা ভোগান্তি হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই। অপেক্ষা আর মাত্র কিছু ঘন্টার, তারপরই দেখা হবে প্রিয়জনদের সঙ্গে। তাই তো ঈদ আনন্দ পেতে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। শনিবার বিকেল থেকে ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। একের পর এক ছাড়তে থাকে লঞ্চ। এ সময় সেগুলোতে উপচে পড়া ভিড় ছিল ঘরমুখ মানুষদের। যাত্রী চাপে কিছুটা ভোগান্তি হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান দক্ষিণাঞ্চল গামীরা। মা বাবাকে দেখলে আর এই কষ্টটা থাকবো না। বাড়িতে ফোন দিয়েছি, মা আসতে আছি, খুব আনন্দ লাগতেছে। লঞ্চে থেকে নামলে তো আরো খুশি। আর যখন নাতি বন্ধু যখন নাতিপুতি দেখবো তখন খুব ভালো লাগবে। অনেক বছর যাওয়া হয় না, এবছর যাইতেছি। তা আমার ছোট বাচ্চা লঞ্চে যাবে, সেই জন্য এবার লঞ্চেই যাচ্ছে, আমরা গাড়িতে যাচ্ছি না। দেশের বাড়িতে যাই তখন বাবা মার যখন মুখ দেখি বা চেহারা দেখি তখন আর ওই কষ্টটা থাকে না। এদিকে রাজধানী থেকে প্রতিটি ট্রেনই ছেড়েছে যথাসময়ে। তবে গত কয়েকদিনের তুলনায় সব ট্রেনেই যাত্রী চাপ বেশি দেখা গেছে। শিডিউল মেনে সঠিক সময়ে ট্রেন ছাড়াই স্বস্তি জানান যাত্রীরা। বাবা মার সাথে ঈদ করব, নিজের বাড়িতে যাব, এটাই অনেক আনন্দ। ঈদ করতে যাচ্ছি বাড়িতে, খুব ভালো লাগছে এবং ট্রেন একদম সঠিক টাইমে এসেছে। ট্রেন স্টেশনে আসছি, দেখি ট্রেনে কিভাবে যাওয়া যায়, একটু চেষ্টায় আছি। এদিকে গার্মেন্টস ছুটি হওয়ায় রাজধানী ছেড়ে যাওয়া বাসগুলোতে ছিল যাত্রীদের চাপ। বিকেলের পর থেকে এই চাপ বাড়ে আরো। অ্যাভেলেবেল না, বাট খুঁজলে হয়তো বা ওয়েট করলে দুই একটা পাওয়া যাবে। তুলনার চাইতে অনেক বেশি ভাড়া যাচ্ছে। অন্যদিকে মহাসড়কে স্বস্তির যাত্রা হলেও ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে যানবাহনের চাপে ধীরগতির পাশাপাশি কোথাও কোথাও কিছুটা যানজট দেখা যায়। চাপ দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়ও। সড়ক পথে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রাতেও রাজধানী ছাড়ছে মানুষ। এই মুহূর্তে কল্যাণপুরে আছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, ঈদের আর মাত্র একদিন বাকি, তাই ঘরমুখ মানুষ রাজধানী ছেড়ে নারী টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাতের দিকেই হচ্ছে অনেকেই যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা রাজধানীর কল্যাণপুরের এই বাস স্ট্যান্ডে এসে দেখতে পেরেছি যে এখানে অনেকেই হচ্ছেন যারা অভিযোগ জানাচ্ছেন যে তাদের বাস হচ্ছে বিকালের বাস, এখনও তারা সেই বাস আসেনি। 3টা 4টার বাস তাদেরকে জানানো হয়েছে যে সেটা রাত 2টা বা 3টার দিকে হচ্ছে এই কাউন্টারে আসতে পারে। এই অবস্থা দেখে যাদের নাইটের বাস ছিল 11টা বা 10টার দিকে, তারা হচ্ছে প্রশ্ন করছেন যে তাহলে তাদের বাস হচ্ছে কখন ঢুকবে। তো আমরা কাউন্টারে জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছি যে মহাসড়কের দিকে জ্যামের কারণে মূলত বাস সব ওখানে আটকে রয়েছে, সেই বাসগুলো এখানে আসতে পারছেন না। তারা জানাচ্ছেন যে আমিনবাজারের দিকে বাসগুলো আছে। তো যাত্রীরা যেটা বলেছেন যে তাদেরকে গত 1-2 ঘন্টা ধরেই বলা হচ্ছে যে আমিনবাজারেই বাস আছে, সেটা গাবতলীতে ঢুকছে, খুব শীঘ্রই ঢুকে যাবে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাস তারা এখন পর্যন্ত সেই বাস পাননি। তাদের এখানে বসার কোনো ধরনের ব্যবস্থা নেই, তাদের গরমে ভোগান্তি হচ্ছে। পাশাপাশি তারা আরেকটি যেটা অভিযোগ জানিয়েছেন, যেটা প্রতি বছরই আমরা এই অভিযোগগুলো পাই, সেটা হচ্ছে যে বাড়তি ভাড়া, যে যাদের ভাড়া 600 তারা বলছেন যে তাদের থেকে 1500 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, 1100 ভাড়া তাদের থেকে 2500-এর কথাও অনেকে বলেছেন। তো এই যে
দ্বিগুণ ভাড়া বা দ্বিগুণের থেকেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এই বেশি ভাড়ার বাড়তি ভাড়ার অভিযোগও তারা দিয়েছেন, কিন্তু সব বাধা উপেক্ষা করেই তারা রাজধানী ছেড়ে নিজেদের ঘরে প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কিন্তু সড়কের দিকে আমরা যেটা দেখেছি যে সড়কে এখন রাত হলেও সড়কে এখনো বেশ যানজট দেখা যাচ্ছে। এখানে পশু বহনকারী গাড়ির পাশাপাশি ট্রাকে করেও আমরা অনেকে তাদের বাড়িতে যেতে দেখেছি, তারা ট্রাকে করেও অনেকে বাড়িতে যাচ্ছেন। তো এই যে সব বাধা উপেক্ষা করে যে রাজধানীবাসী তাদের নারী টানে বাড়ির দিকে যাচ্ছেন, এই ব্যাপারে আমার কাছে এই ছিল সর্বশেষ। এই যাত্রার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে। আল্লাহর দরবারে হাজিরা, আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে জানালেন পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন মুফতি আব্দুল্লাহ তামিম। وتألموا من أذى عدوهم سفكا للدماء وإفسادا في البلاد। আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে স্থানীয় সময় শনিবার বেলা 12:30টায় শুরু হয় পবিত্র হজের খুতবা। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে নিজেদের ও মুসলিম উম্মার কল্যাণ, শান্তি, সমৃদ্ধি কামনায় দোয়া করেন হাজিরা। এ সময় বিশ্বজুড়ে সহনশীলতা, সংযমের আহ্বান জানান তারা। বিশেষ করে গাজায় নির্যাতিত ফিলিস্তিনের মুক্তি কামনা করেন তারা। এদিন হজ পালন করতে সৌদি আরবে মক্কার অদূরে আরাফাতের ময়দানে জড়ো হন 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় ঐতিহাসিক পাহাড় ঘেরা এই প্রান্তর। আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকের এই গুনাহ মাফের দিনে, দোয়া কবুলের দিনে এবং জাহান্নাম থেকে মুক্তির দিনে। আল্লাহ পাকের কাছে আমাদের কায় মনোবাক্যে ফরিয়াদ, আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল মোমেন মোমেনাতকে ক্ষমা করে দিন। এখানে দোয়া কবুলের জায়গা, এখানটা আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমি আমার ফ্যামিলির জন্য এবং বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য, খাস করে ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধ আছে, আল্লাহ শান্তি প্রদান করে। এবার হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েক মাহের আল মুয়াইকিলি। হজের মূল খুতবার সঙ্গে বাংলাসহ বিশ্বের 50টি ভাষায় এর অনুবাদ সরাসরি সম্প্রচারিত হয়। এই আরাফার দিবসের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে। এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব। রাতে মুজদালিফায় অবস্থানের পর রোববার আবার মিনায় ফিরবেন হাজিরা। সেখানে পশু কোরবানি সহ হজের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করবেন। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করার জন্য, একটি মাত্র আশাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানগণ। এটির মাধ্যমে নিজেদের যে সন্তুষ্টি সেটি প্রকাশ করেছেন। যে ব্যবস্থাপনা রয়েছে বলা চলে অসম্ভব চমৎকার, যাতে করে কোনো হাজিরা কোনো ধরনের কষ্ট না পায়। আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে, দোয়া কবুল করার জায়গা আল্লাহ আনছে। সকলের জন্য দোয়া করুন, নিজের জন্য করুন আর দেশের জন্য করুন। এখানে আইন সিকিউরিটি এবং সার্বিক পরিস্থিতি অনেক ভালো। মুজদালিফার মাঠে সেখান থেকে কিন্তু রাত্রি যাপন শেষ করেই কিন্তু তারা ফিরবেন পূর্বের সেই ঠিকানা, অর্থাৎ মিনাতে, তাবুর শহর মিনায়। সেখানে গিয়ে জামারাতে লক্ষ্য করে একে একে 60টি কঙ্কর নিক্ষেপ করবেন। 60টি কঙ্কর নিক্ষেপ শেষ করেই কিন্তু মাথা মুন্ডন ও পশু কোরবানির মধ্য দিয়েই মূলত হজের যে মূল কাজ সেটি সম্পন্ন করবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ধর্ম মন্ত্রণালয় ও হাব ঐক্যবদ্ধভাবে কাজ করায় এবারে হজ ব্যবস্থাপনা অন্য যে কোনো বছরের তুলনায় ভালো হয়েছেন বলে জানিয়েছেন হাব সভাপতি। আর ধর্মসচিব বলেছেন, ভবিষ্যতেও বাংলাদেশি হজ যাত্রীদের আরও ভালো সেবা দেওয়া হবে।
আমাদের সকল হজযাত্রীগণ ভালো আছেন। সরকারি বেসরকারি ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে। এবছর কোনো অভিযোগ নাই বাংলাদেশ থেকে। এবছর হজ ব্যবস্থাপনা অন্য যে কোনো বছরের তুলনায় ভালো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় ধর্মমন্ত্রীর একবারে সরাসরি নির্দেশনা ধর্ম সচিব মহোদয় সহ আমরা একটা টিম ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। ব্যবস্থাপনা আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি সরকারের পক্ষ থেকে, আমাদের এখানে হজ অফিস যারা আছে সকলে মিলে ভালোই ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা চিন্তা করছি যে এই আরাফা ময়দানে বাংলাদেশের যারা সম্মানিত হজযাত্রী আসবেন তাদের যেন আরও ভালো সেবা আমরা দিতে পারি। হজের 3টি ফরজের ভিতর আজকে আমাদের এই আরাফাতে উপস্থিতি থাকা, এটা একটা 1 নম্বর ফরজ বা 2 নম্বর 3টার একটা কি এটা। এই জায়গায় উপস্থিতি হওয়াটা নিয়ে আমরা গতকাল রাত থেকে আমাদের বাংলাদেশের হজযাত্রী তথা সারা বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা হজযাত্রী এসেছেন সবাই আসা শুরু করেছেন। রাজধানীর কোরবানির পশুর হাটে শেষ সময়ে জমজমাট বেচাকেনা। বিক্রি বেড়েছে ছোট মাঝারি গরুর। ক্রেতারা সন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ার দাবি বিক্রেতাদের। কোরবানির পশু নিয়ে হাট থেকে বের হচ্ছেন একের পর এক ক্রেতা। শনিবার দুপুর থেকে জমজমাট হাট রাতে হয়ে ওঠে আরও সরগরম। ব্যস্ত নগরবাসী জানান দরদাম করে প্রত্যাশা মতোই কিনতে পেরেছেন তারা, যদিও বেশিরভাগই ছোট ও মাঝারি গরু। কুরবানি তো হলো একটা ধর্মীয় ব্যাপার, অনুভূতির ব্যাপার, এখানে লাভ লসের কোনো ম্যাটার না। দাম একটু কম মনে হচ্ছে। পশু কিনে ফেরা ক্রেতারা জানান স্বস্তির কথা, যদিও অনেকে এ হাট থেকে ও হাটে ঘুরছেন বাজেটের মধ্যে পছন্দের গরু কিনতে। আমরা গত 2 দিন ধরে ঘুরছি, আজকে সকালে গাবতলীও গিয়েছিলাম, বাট ওভারঅল প্রাইস আসলে এখন পর্যন্ত কমছে না। খামারি ও ব্যাপারীরা জানান শেষ সময়ে যতটা সম্ভব কম লাভেই গরু ছেড়ে দিচ্ছেন তারা। আবার অনেকেই শোনালেন লোকসানের ফিরিস্তি। লসের অঙ্কটাই বেশি, সমান হচ্ছে না। এই বছর ব্যবসা করতে পারিনি আমরা। তবে দিন গড়িয়ে রাত হলেও বড় গরু কেনার ক্রেতার দেখা তেমন একটা মেলেনি এবারের হাটে। বাজার বড় গরুর বর্তমানে খারাপই। অনেক ক্রেতা যেমন শেষ দিনে কেনার ঝুঁকি নিচ্ছেন, তেমনি দাম বেশি পাওয়ার আশায় অনেক ব্যাপারী ও খামারিরাও নিচ্ছেন শেষ দিনে বিক্রির ঝুঁকি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরে শেষ মুহূর্তে জমে উঠছে পশুর হাট। পছন্দমতো পশু বাছাই করলেও দরদাম বেশি হওয়ায় অনেকেই কিনতে হিমশিম খেতে হয়। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বেশির অজুহাত বিক্রেতাদের। জেলায় জেলায় ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট কোরবানির পশুর হাট। দেশের প্রতিটি আনাচে কানাচে বসা কোরবানির হাটগুলোতে পশুর ব্যাপক উপস্থিতি। গরুর পাশাপাশি মহিষ, ছাগল ও অন্যান্য কোরবানির পশু উঠেছে হাটে। আর মাত্র একদিন পরই ঈদুল আজহা, তাই কোরবানির পশুর হাটও বসবে রোববার পর্যন্ত। শেষ মুহূর্তে যারা হাটে আসছেন তাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি গরু। বড় গরুর দাম একটু কম আর মাঝারি গরুর দাম বেশি। গরুর দাম আমরা চাচ্ছি 75, গরুর দাম বলতেছে 60-62। গতবারের তুলনায় এবার পশুর দাম বেশি বলছেন ক্রেতারা। খামারি ও ব্যাপারীদের দাবি, গোখাদ্যের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেশি হওয়ার প্রভাব পড়েছে দামি। খাদ্যের যে দাম, এই দাম হিসেবে গরুর আমাদের পোষাচ্ছে না। গরুর বর্তমান বাজার একটু ঢেলে, ক্রেতারা দাম কম বলতেছে, পোষাইতেছে না, ওই দামে ছাড়ি কিভাবে। পশুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি, জাল টাকা প্রতিরোধ সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। শামিমা শাম্মী, সময় সংবাদ। ৭৪-এর মতো দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা এখনও চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে নিজেদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। শনিবার সকালে কৃষক লীগের আয়োজনে গণভবনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে এ কথা বলেন সরকার প্রধান। বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করেন দলের নেতাকর্মীদের। এছাড়া গণভবনের সবুজ চত্বরেও রোপণ করেন 3টি গাছের চারা। ঋতুচক্রে আবারও প্রকৃতিতে ফিরেছে বর্ষা, তাই পয়লা আষাঢ়েই গাছের চারা রোপণ করার রীতি এবারও ঠিকই অনুসরণ করলেন বঙ্গবন্ধু কন্যা। শনিবার সকালে গণভবনের ভেজা মাটিতে আমলকি, পলাশ এবং কালো জামের 3টি চারা রোপণ করে মৌসুম জুড়ে চলা এই দলীয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের নেতৃত্বে এই কর্মসূচিটি বাস্তবায়িত হয় দেশব্যাপী। বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য দলের সেরা নেতাকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগ সভাপতি। 52 বছরে পা রাখা কৃষক লীগ এবারের বর্ষায় 52 লাখ চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গণভবনে হাজির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় থাকা কালে এবং আন্দোলনের নামে দেশে সবুজ ধ্বংস করা হয়েছে অযৌক্তিকভাবে। আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটবেলা দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবার বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। ঠিক এইভাবে বৃক্ষ নিধন, এটাও কিন্তু তাদের একটা চরিত্র। ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। দেশের সর্বত্র আধুনিক খাদ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ৭৪ সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। আর সেটাও যখন সফল হয়নি, তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। যত্রতত্র কোরবানিতে যাতে পরিবেশ নষ্ট না হয় সেই সতর্কতাও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তের বিষয়টি বিজেপি ও কোস্টগার্ড তদারকি করছে জানিয়ে সেনাপ্রধান জেনারেল এসিমউদ্দিন শফিউদ্দিন আহমেদ বলেছেন, পরিস্থিতি অন্যদিকে গেলে সমুচিত জবাব দেওয়া হবে। শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, বাংলাদেশে কেউ আক্রমণ করলে তা মোকাবেলার সক্ষমতা রয়েছে। আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তাহলে তো আমরা ছেড়ে দেব না। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সঙ্গেও নতজানু নীতিতে হাঁটছে সরকার, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অবশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বাংলাদেশ কোনো আক্রমণ করবে না, কিন্তু আক্রান্ত হলে মিয়ানমারকে ছেড়ে কথা বলবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন দুই দলের শীর্ষ নেতা। ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সেন্ট মার্টিনে খাদ্য সংকট চরমে, অথচ তা নিয়ে মাথা ব্যথা নেই সরকারের। আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি। বেলা 1টায় ফখরুল যখন এমন কথা বলছিলেন, তার 20 মিনিট আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আক্রান্ত হলে চুপ থাকবে না বাংলাদেশ। ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? ঐক্যবদ্ধ আন্দোলনেই সরকারকে হটানো হবে, মির্জা ফখরুলের এমন হুঁশিয়ারি জবাবে ওবায়দুল কাদেরের মন্তব্য, জনগণ তো দূরের কথা, নিজেদের কর্মীরাই বিএনপির সঙ্গে নেই। তাদের পার্টির নেতা কর্মীরাই এখন আন্দোলনের মানসিকতায় নেই। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন, এমপি আনার হত্যা মামলায় কোনো চাপ নেই, পুলিশ স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শনিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সভায় কথা জানান তিনি। তদন্ত সঠিকভাবে এগিয়ে চলেছে এবং এখানে একটি হত্যার বিচার, সেটির জন্য এই তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্যই আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ বা কোনো কিছু, এগুলো আমি মনে করি আমাদের কারোপরই কোনো কিছু নেই। স্বাধীনভাবে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগে অস্থির মশলার বাজার। এলাচ কেজিতে 1000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 4000-এ। জিরা, দারুচিনির দামও বেড়েছে 100 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি পর্যায়ে আগে থেকেই বাড়ানো হয়েছে দাম।
কোরবানির ঈদে বাড়বে মশলার দাম এ যেন স্বাভাবিক বিষয়, কারণ পশুর মাংস রান্নায় গরম মশলার বিকল্প নেই। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন নামেন দাম বাড়ানোর প্রতিযোগিতায়। তবে স্বল্প আয়ের মানুষের কাছে তা পাহাড় সমচাপ। সব জিনিসেই তো দাম বেশি, আগের থেকে অনেক বেশি, পুরো ক্ষমতার বাইরে। বেতনও পাই না, বোনাসও পাই না, এই টাকা দিয়ে কোটি টাকা দিয়ে কোম্পানি ব্যবসা করে আরো লাভ করে। ঈদ সামনে রেখে 1 মাস আগেই বাড়তে থাকে মশলার দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য বলছে, জিরা এলাচ সহ প্রায় সব মশলার দাম 1 মাসে বেড়েছে অন্তত 7%। ক্রেতাদের দাবি, 2 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা, যদিও অভিযোগ মানতে নারাজ তারা। এলাচির দামটা বাড়ছে, আরো আগে বাড়ছে, এমন বাড়েনি। পাইকারি এলাকা ব্যস্ত কোনো অসুবিধা হয় না, কারণ খুচরা এলাকা ব্যস্ত অসুবিধা। মশলার পাশাপাশি চিনি ও সেমাই কিনতেও দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে বেড়েছে বিক্রেতাদের ব্যস্ততা। সেমাই চাহিদাটা অনেক বেড়ে গেছে, আমরা আশা করেছিলাম মশলার দামটা অনেক হয়তো চাহিদা থাকবে, কিন্তু সেমাই চাহিদাটা একটু বেশি। ডলার সংকট ও এলসি খোলার জটিলতার অজুহাতে এবার রোজার পর থেকেই বাড়তে থাকে মশলার দাম। এলাচ কেজিতে 800 থেকে 1000 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 3200 থেকে 3800 টাকায়। জিরা, দারুচিনি ও গোলমরিচের দাম কেজিতে বাড়ানো হয়েছে 100 টাকা পর্যন্ত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালে মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো কুয়েতেও পালিত হবে ঈদ উল আজহা। কুয়েতের সময় ভোর 5:03 একযোগে ঈদের নামাজ আদায় করা হবে। আরবি খুতবার পাশাপাশি এবার কুয়েতের বিভিন্ন অঞ্চলে বাংলা খুতবায় ঈদের নামাজ পড়াবেন বাংলাদেশি খতিবরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে রোববার ঈদ উল আজহা। কুয়েতের বিভিন্ন স্থানে স্থানীয় সময় ভোর 5:03 ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এছাড়া কুয়েত সিটি, সুয়েক, পারওয়ানিয়া সহ প্রায় 20টি জায়গায় বাংলা খুতবা সহ নামাজ আদায় করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে কুয়েত প্রবাসীরা সাধ্যমতো কেউ দুম্বা, কেউ বা গরু কিনে কুরবানির জন্য প্রস্তুত রেখেছেন। পশুর বাজার থেকে অনেক আগ থেকেই অনেক প্রবাসী কুরবানির পশু কিনে রেখে এসেছে বিক্রেতাদের কাছে। প্রবাসী বাংলাদেশিদের আলাদা সুযোগ সুবিধা দিয়ে থাকে বাংলাদেশি বিক্রেতারা। ঈদের দিন সকাল পর্যন্ত বিক্রেতারা এর পরিচর্যার দায়িত্ব নিয়ে থাকেন। এখানে আসছে মানে গরু এবং দুম্বা এটি দেখার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে কুরবানির জন্য। কাস্টমার বেশিরভাগ বাংলাদেশি, আর ওই পাকিস্তানি, মাসরি, মিশরি আছে একটু কম। বাংলাদেশি কাস্টমারদের গুলোই আমাদের বেশি। বাংলাদেশিরা আসলে তো অবশ্যই এটা ডিসকাউন্ট আছে। খানা খরচা সব আমাদের ভিতরে থাকে, কারণ এদের সাথে কেউ বাসা বাড়িতে নিতে পারে না, সবাই কিনে রাখতে যায়। তো যেদিন কোরবানি করবে ওই দিন সবাই নিয়ে যায়। কুয়েতে বিভিন্ন স্থানে রয়েছে পশু জবাই করার নির্ধারিত জায়গা। কুয়েত সরকারের অনুমতি ছাড়া যে কেউ যত্রতত্র পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক জেল জরিমানা সহ কুয়েত থেকে বহিষ্কার করা হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মালয়েশিয়ায় নেই উল্লেখযোগ্য কোরবানির পশুর হাট। বিভিন্ন খামার থেকে পশু কিনে দেওয়া হয় কোরবানি। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের প্রতিবেদনে বিস্তারিত। মালয়েশিয়ায় পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে আগামী সোমবার। বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির পশু বেচাকেনার ব্যস্ততা চললেও ভিন্ন চিত্র মালয়েশিয়ায়। দেশটির কোনো অলিগলিতে বসেনি পশুর হাট। তাই বলে মালয়েশিয়ান মুসলিমরা যে পশু কোরবানি দেন না এমন নয়, তারা সরাসরি পশু কেনেন খামারিদের কাছ থেকে। এ অবস্থায় ঈদের চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন খামারগুলোতেও মিলছে বিভিন্ন জাতের গবাদি পশু। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও এসব খামার থেকে পশু কিনে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। ব্রাহ্মণ আছে, অস্ট্রেলিয়া আছে, তো এই মিললে আমার 300 গরু আছে। তো আমরা বর্তমানে যে ঈদের উপলক্ষে যে গরুগুলো উঠাইছি এখানে, এই গরুগুলা মনে করেন এই দেশের লোকেরা আইসা চয়েস করে গরু কিনে। বাংলাদেশের মতো সিস্টেম থাকতো যে মালয়েশিয়া যে আমরা হাট বাজার গরু নিয়ে বিক্রি করুম, তো আমার গরু সব থাকলো না, সব গেল গানে। যে গরুগুলো বিক্রি হচ্ছে ঈদে আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রফিট হয়েছে আমাদের। মালয়েশিয়ায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি মসজিদ ভিত্তিক পশু কোরবানিও প্রচলিত। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করতে সোমবার ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। জয় পেলে সরাসরি শীর্ষে 8-এ পা রাখবে টাইগাররা। তবে নেপালের বিপক্ষে হারলে শঙ্কা তৈরি হবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে সুপার 8-এ যাবে ডাচরা। তবে এসব নিয়ে না ভেবে হিমালয় কন্যার দেশটির বিপক্ষে জয় পেতে চায় বাংলাদেশ। এর মধ্যে ম্যাচের উইকেট পরখ করে নিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
কোচিং স্টাফদের নিয়ে কিছুটা সময় মাঠে পরিকল্পনা সাজিয়ে নেন হেড কোচ। এরপর স্ট্রেচিং আর হালকা ওয়ার্ম আপ দিয়ে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। হৃদয়, রিশাদ, জাকের আলীরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য। এর আগে একবারই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে নেপাল। 2014 টি-20 বিশ্বকাপের ওই ম্যাচে টাইগাররা জিতেছিল 8 উইকেটে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মা বাবাকে দেখলে আর এই কষ্টটা থাকবো না। যাত্রী ঠাসা বগি আর ডেক ভর্তি করে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ। ভোগান্তি হলেও উচ্ছ্বসিত ঘরমুখ মানুষ। মহাসড়কে গাড়ির চাপ, আছে যানজটও। آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر। আল্লাহর দরবারে হাজিরা, পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। রোববার মিনায় ফিরে পশু কোরবানি করবেন হাজিরা। এবং হাটে হাটে দরদামের ব্যস্ততা। শেষ সময়ে ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা। পড়তি দামে পশু কিনতে পেরে খুশি, লোকসানের হিসেব করছেন বিক্রেতারা। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।